হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আমি করব বাজেট লাইন বা বাজেট রেখা। এটা আমরা আগের দিন একটু আলোচনা করেছিলাম, যা স্টার্ট হয়েছিল এবং ডেফিনেশন আর একটু এগিয়েছিলাম। তো আজকে আমি আবারও সেই জায়গা থেকে স্টার্ট করছি। দেখো, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। বাজেট রেখা আজকে আনিশা সাদিয়া কেউ জয়েন করছে না এখনো, জানি না বৃষ্টি ফিষ্টি হতে পারে তাই জন্য। আচ্ছা, এখানে বাজেট রেখা হলো, এখানে আমি বাংলা বলছি, ইংলিশটা আমি পাঠিয়েছি সেটাও আমি বলবো। বলছে ক্রেতার নির্দিষ্ট আয় এবং নির্দিষ্ট দুটি দ্রব্যে নির্দিষ্ট দামে ক্রেতা যে সমস্ত সমন্বয় কিনতে পারে সেই সমন্বয়গুলি যোগ করলে যে সঞ্চয়পদ পাওয়া যায় তাকে বাজেট রেখা বলে। মনীষ কিছু বুঝতে পারোনি? বুঝতে পারছি, আমি আবারও বলবো। তোমাকে আমি দেখো গ্রুপে পাঠিয়েছি, ডেফিনেশনটা পাঠিয়েছি, সবটাই আমি বলছি দেখো। আর জুবিন, তুমি কিন্তু আজকে উত্তর দিলে না, আমি কিন্তু তোমার বাবাকে ব্যাপারটা বলবো। প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন করো, তোমার কাছে তো বই আছে, বইয়ের তো আমি বলে দিই কোন পেজ কোন জায়গাতে রয়েছে। পড়োনি কেন? প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন অন্তত করো। তাহলে তোমাদের যেহেতু অনার্স, তো অনেকগুলো পেপার, তাছাড়া এখন যেটা হয়ে গেছে তোমাদের প্রচুর পেপারের পরীক্ষা দিতে হবে। সেই জায়গায় প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন না করলে এই সেমিস্টার যখন চলে আসবে তখন হিমশিম খাবে। তাই বলছি যেদিনের পড়াচ্ছি সেই দিনের পড়াটা কমপ্লিট করে রাখবে। দেখো এখানে যেটা বলছে, বাজেট লাইন ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অল পসিবল কম্বিনেশন অফ টু গুডস দ্যাট কনজিউমার ক্যান বাই উইথ দেয়ার গিভেন ইনকাম। এখানে যেটা ছিল, আমি এটা বাংলা ইংলিশ দুটোই বলেছিলাম, আমার মনে আছে, খুব ভালো করেই মনে আছে। নির্দিষ্ট নির্দিষ্ট আয়, নির্দিষ্ট আয় মানে হচ্ছে, নির্দিষ্ট আয়কে ইংলিশে বলছি গিভেন গিভেন ইনকাম। একটা গিভেন ইনকাম আছে, তারপর বলছে নির্দিষ্ট দুটি দ্রব্য, নির্দিষ্ট দুটি দ্রব্য নির্দিষ্ট দুটি দ্রব্য টু গিভেন গুডস, টু গিভেন গুডস। বাংলাটা আমি আবারও বলছি, ক্রেতার নির্দিষ্ট আয় এবং নির্দিষ্ট দুটি দ্রব্যের নির্দিষ্ট দাম, নির্দিষ্ট দাম, নির্দিষ্ট দাম, নির্দিষ্ট দাম ইংলিশ হবে কি? গিভেন প্রাইস, গিভেন প্রাইস। ঠিক আছে, বলছে এবার আরো একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এই যে ব্যাপারটা বোঝো, আমাদের কাছে ইনকামটা কি আছে? গিভেন, একটা গিভেন ইনকাম আছে। আমরা আগের দিন ধরে নিয়েছিলাম ইনকাম, ইনকামকে আমরা এন দিয়ে ডিনোট করছিলাম, এন। এটা ধরে নিচ্ছি, ₹100। ঠিক, এইবার এখানে আরো দুটো জিনিস বলেছে যে দুটো দুটো গুডস আছে, দুটো গুডস লাইক এক্স এন্ড ওয়াই, আর প্রাইস হলো পি এক্স এন্ড পি ওয়াই। কি বলছি বোঝো, যে দুটো গুডস, বলো শুধু বলো কি এবার দেখো এখানে কি বলছে, যে দুটো দুটো গুডস রয়েছে, সেই দুটো গুডস কে আমি ধরে নিয়েছি কি এক্স আর ওয়াই। এবার এক্স এর প্রাইস কে ধরছি পি এক্স, ওয়াই এর প্রাইস কে ধরছি পি ওয়াই, দামটাও দেওয়া আছে। ঠিক আছে, এইবার বলছে আমার ইনকাম ধরো বলে দিচ্ছে যে কত 100। এবার পি এক্স ধরো, আমি আগের দিন পি এক্স কত দিয়েছিলাম বলো তো, মনে নেই আমার, 10 দিয়েছিলাম। না, পি এক্স 5 দিয়েছিলাম, পি এক্স হলো 5, আর পি ওয়াই হচ্ছে 10, পি ওয়াই হলো 10। কি বলছে ভালো করে বোঝো, কি বলছে ভালো করে বোঝো, বলছে যে আমাদের একটা গিভেন ইনকাম আছে, সেই ইনকামটার কোনো চেঞ্জ নেই। এবার আর কি বলে দিচ্ছে এখানে, যে
দুটো প্রোডাক্ট আছে, দুটো গুডস আছে, সেই দুটো গুডস এর প্রাইসেরও কোনো চেঞ্জ নেই। তো আর আমরা পুরো ইনকামটাই এই দুটো গুডস কিনতে খরচা করে দিচ্ছি। আমার যত এক্সপেন্স আছে, আমার যত ইনকাম পুরোটাই এক্সপেন্স হচ্ছে এই দুটো গুড কিনতে। ওকে, তাহলে দেখো, আমি যদি এক্স কিনি 6টা, তাহলে ওয়াই কতগুলো কিনবো? মনীষ, তুমি ভেবে বলো, তুমি কতটা বোঝো সেটা আমার বোঝা দরকার। না বুঝতে পারলে আমি অবশ্যই বলবো, কিন্তু তুমি এটা ভেবে বলো। আমি আরেকবার বোঝাচ্ছি যে 100 টাকা আমার ইনকাম, 100 টাকায় আমি খরচা করবো। এখানে প্রাইস দুটো দেওয়া আছে, দুটো, একটা হচ্ছে 5 টাকা দাম, একটা 10 টাকা দাম। যেটার 5 টাকা দাম সেই প্রোডাক্টটা আমি কিনেছি 6টা, তাহলে ওয়াই অন্য যে প্রোডাক্টটা আছে সেটা আমি কতগুলো কিনতে পারবো? দেখো, কেন পারো মনে হলো? আমি 100 টাকা খরচা করব, আমার খরচা হয়ে গেছে একটা গুডের দাম 5 টাকা। সেরকম গুড কতগুলো কিনেছি? সেরকম দ্রব্য, এক্স দ্রব্য কতগুলো কিনেছি? 6 টাকা। তাহলে এক্স দ্রব্যের জন্য আমার খরচা কত হয়েছে? নীললোহিত বলবে। একটার দাম 5 টাকা, 6টা কিনলে কতগুলো খরচা হবে? কত খরচা হবে? লিখে বলো, লিখে বলো, লিখে বলো। ওই তো আগের দিন মঙ্গলবার যেটা, বুধবার যেটা করাই, উপযোগিতা কত? কোন চ্যাপ্টার এটা? 2 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার এর বইতে কি বলে, তোর নামটা গেল আনিশা। আনিশা, তোমার বইতে 96 পাতা, 96 পাতা, 97 পাতা। আচ্ছা নীললোহিত, বলো বলো, আমার খরচা কত হচ্ছে? একটার দাম 5 টাকা, 6টা কিনেছি, খরচা কত হবে? লিখে বলো, লিখে, মুখে বলো না, আমি শুনতে পাবো না। লিখে বলো, আমি মুখে শুনতে পাবো না। দেখো, আমাদের কি হচ্ছে, আমি বলেছি যে এক্স আমরা 6টা কিনছি, দাম 5 টাকা করে, তাহলে খরচা হচ্ছে কত? 5 6 30 টাকা। এবার এখানে ওয়াই এর প্রাইস কত? ₹10। তাহলে আমার টোটাল ইনকাম হচ্ছে 100 টাকা, 100 রুপিস ইনকাম। এবার এক্সপেন্ডিচারও 100 রুপিস, আমরা খরচাও করব 100 রুপিস। তাহলে 30 টাকা আমরা এক্স কিনতে এক্সপেন্স করে ফেলেছি। তাহলে আর বাকি আছে আমার হাতে 70 টাকা, 70 রুপিস। এই 70 রুপিস করতে গেলে ওয়াই আমাকে কত টাকা কিনতে হচ্ছে? ওয়াই এর দাম, একটার দাম 10, তাহলে আমাকে 7টা কিনতে হবে। বোঝা গেল? এবার এরকম ভাবে আমি 100 টাকা ভেঙেছি 30 আর 70 এ। সেটাকে আমরা যদি ফর্মুলাতে ডিনোট করি, কিরকম আসছে? এম মানে আমরা ধরেছি কি, এম মানে হচ্ছে ইনকাম অফ দ্য কনজিউমার। ইনকাম অফ দ্য কনজিউমার এম ইজ ইকুয়াল টু, এই 30 আমরা পেয়েছি কি করে? পি এক্স ইনটু এক্স করে, পি এক্স ইনটু এক্স করে পেয়েছি। এখানে লিখেছি পি এক্স ইনটু এক্স, তারপর কি করছি? প্লাস, তারপর এটা 70 কি করে পেয়েছি? পি ওয়াই ইনটু ওয়াই করে, তাই এখানটা করলাম পি ওয়াই ইনটু ওয়াই। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা? এবার আমরা যেটা আলোচনা করব, এখানে আরো একটা জিনিস মডিফাই করব। সেটা প্রথমে আমরা যেটা করছি, px into x প্লাস py into y is equal to m। কি করেছি? এই পুরো পার্টটা এই দিকে লিখেছি, is equal to দিয়ে m টাকে লিখেছি। লিখতে পারি? ছোটবেলার অঙ্কের মতো একদম। আমরা কি করছি এবার? এই px into x কে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এইবার আমরা এতটা করে ফেলেছি। এখানে আমরা কয়েকটা জিনিস জানবো। এখানে আমি বের করব y is equal to কি হবে? y is equal to, ভালো করে বোঝো, py টা কি করা আছে y এর সঙ্গে? লেফট সাইডে py টা y এর সঙ্গে কি করা আছে? মাল্টিপ্লাই। বোঝা যাচ্ছে? আমরা যদি py টাকে ডান দিকে, হ্যাঁ, রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি করব? পুরোটার সাথে ডিভিশন হয়ে যাবে। m minus px into x divided by py। আর একটু মডিফাই করব,
for y is equal to m by py minus px by py into x। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার কিনা বল। আচ্ছা, এইবার এটা আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে m by py। আমাকে একটু তোমরা যারা আগের দিন ক্লাস করেছো বলবে এটা কি ছিল, m by py কি ছিল আর px by py কি ছিল। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ নীললোহিত, নীললোহিত দেখতে পাচ্ছ? এইবার আমরা এইটাকে আমরা বলছিলাম m by py কে আমরা বলছিলাম উল্লম্ব অক্ষের ছেদিতাংশ। আমরা দুটো গুণ নিচ্ছি x আর y। অনেক বইতে q1 q2 লেখা থাকে, অসুবিধা মানে ব্যাপারটা গুলিয়ে ফেলবে না বা ভয় পাবে। ওকে, এবার এখানে আমরা কি দেখছি যে ধরো আমরা একটু আগেই দেখলাম যদি x 6টা হয়, x যদি 6টা হয় তাহলে y কতগুলো হচ্ছে 7টা, তাই তো? এবার ধরো x 0, তাহলে y কত হবে আমাকে নীললোহিত আর মানিশ বলবে, আর জুবিন, এই তিনজনে বলবে, আনিশাও বলবে। যদি x 0 হয় তাহলে y কত হবে বলে চটে, আর যদি y 0 হয় তাহলে x কত হবে? না, কেন কেন ভালো করে জুবিন একটু ভালো করে ভাবো। এইটা এইটা 0, এই পার্টটা 0, তাহলে এই পার্টটা কত হবে? 100 করতে হবে। 5 আছে, 5 20 100, 20টা হবে। বোঝা গেছে? এইবার আমরা ছবিটা আঁকার চেষ্টা করি। আমাদের ডেফিনেশনে কি বলে দিয়েছিল? ডেফিনেশনে বলেছিল, দেখো ইংলিশ ডেফিনেশনটা আমি বলছি একবার, বাংলা ডেফিনেশনটা বলবো। আচ্ছা নীললোহিত বই কিনে নেবে, বই হলো বই কেনা হয়ে গেছে, তাহলে বইটা হচ্ছে 97 পাতা খোলো, 97 পেজ, 97 পেজের উপরে একদম উপরে লেখা আছে এটা ডেফিনেশনটা। দেখো এখানে আমরা দেখছি যে বলছে বাজেট লাইন ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অল পসিবল কম্বিনেশন। পসিবল কম্বিনেশন আমরা কি কি দেখছি? 6 7 0 10 20 20 0, এইগুলো আমরা পসিবল কম্বিনেশন দেখতে পাচ্ছি, পসিবল কম্বিনেশন। তারপর কি বলছে? of two goods that consumer can buy with their given income and current market price, it also known as budget constraint বা budget line। ঠিক আছে, বাজেট লাইনকে বাজেট কনস্ট্রেন্টও বলা হয়। এইটা তুমি খাতায় লিখেছো মানিশ? আমি হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছি, খাতায় লিখেছো? ঠিক আছে, এবার আমাদের কি বলেছে যে কম্বিনেশন গুলো আছে সেই কম্বিনেশন গুলোকে এখানে পুট করতে হবে। এখানে আমরা নিচ্ছি, এইদিকে ধরো নিচ্ছি y গুণ বা q2, আর এইদিকে নিচ্ছি কি x বা q1। এবার আমরা এখানে x এর জায়গায় আমাদের কত পর্যন্ত আছে? 20 পর্যন্ত আছে। ধরো এটা 5 10 15 20, তাকে আরেকটু ছোট ছোট করে নেব। 2 4 8, 2 4 6 8 10 12 14 16 18 20। আমি কিভাবে নিয়েছি? 2 2 পেজে করে গেছে। আর এই দিকটা একটু বড় বড় করলে অসুবিধা নেই। 2 4 6 8 10। না, এই দিকটাতে 20 নিতে হবে না, তাহলে একটা কাজ করি, এটা তার একটু ছোট করে দিই। 2 4 6 8 10 12 14 16 18 20। দুদিকেই 20 20 নিলাম, দুদিকেই 20 20 নিলাম। এবার আমরা পুট করব। কি বলেছে? 6 7, প্রথমে আমরা পেয়েছি 6 7, 6 কে x 6 আর এটা হচ্ছে 7। 7 মানে ধরো এরকম কোন একটা জায়গাতে নিলাম,
তারপরে 0 0 10, এইদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 10, মানে এই পয়েন্টটা। আর একটা হচ্ছে 20 0। আমরা পয়েন্টটা এরকম ভাবে পেয়ে গেলাম, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের কত এসেছে? ঠিক করলাম কি? এইবার দেখো এই জায়গাটা কত, এই পোরশনটা কত? 10। আর এই পোরশনটা কত? 20। এতটা বুঝতে পেরেছো সবাই? ছবিটা বুঝতে পেরেছো? ছবিটা আমি কি করে করলাম, এই পয়েন্ট গুলো বসিয়ে বসিয়ে আমরা যখন ছোটবেলায় গ্রাফ করে শিখেছিলাম সেই জিনিসই করেছি, শুধু পজিটিভ পার্টটা নিয়েছি। বুঝতে পেরেছো? জুবিন কি হয়েছে? এবার দেখো, এইবার আমরা এখানে এই পার্টটাতে কত পাচ্ছি? এই পার্টটাতে 10 আর এই পার্টটাতে 20। এই 10 আর 20 কি করে পাচ্ছি? আমরা লিখেছি, আমি এই জায়গাটাকে কি বলা হচ্ছে? ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। আর এইটাকে আমি কি বলবো? এই পয়েন্টটাকে আমরা কি বলবো? হরাইজন্টাল ইন্টারসেপ্ট। এটাকে আমরা বলবো হরাইজন্টাল ইন্টারসেপ্ট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট হচ্ছে 10। এই 10টা কি করে পাচ্ছি? দেখ, 10টা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 10 করে। 100 মানে কি ছিল? m, 10 মানে কি ছিল? py। ক্লিয়ার? তার মানে এই পার্টটা আমাদের বেরোবে। আমি এই, তোমাদের বোর্ডে এই জায়গাটা পুরোটা হয়ে গেছে, তাহলে আমি এই পোর্শনটা বুঝবো। সবাই বোর্ডের এই পুরোটা টোকা যদি না হয় আমি তোকে মুছে দিলাম। এই 10টা আমি কি করে পাচ্ছি? 10টা আমি পাচ্ছি m বাই py করে। সেম ভাবে তো m বাই py কে এই জায়গাতে যেটা লিখছিলাম এখানেতে লিখবো ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। m বাই py কে আমরা লিখবো ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। সেম ভাবে আমরা যদি এই দিকটা বের করি, এই দিকটা কি বেরোবে বলো? এই 20টা আমি কি করে পাবো? 20টা পেতে গেলে আমাকে কি করতে হবে? 20 ইজ ইকুয়াল টু আমাদের আসছে 100 বাই 5। 100 মানে m আর 5 মানে কি ছিল? px। তাহলে এটা আমাদের হয়ে গেল m বাই px। বোঝা গেছে? বোঝা গেল? এইবার আমরা জানবো, নিচে এটা পুরোটা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। নীল লোহিত, আনিশা, জুবিন তোমাদের হয়ে গেছে। এইবার আমরা লিখবো স্লোপ অফ দা বাজেট লাইন। স্লোপ অফ দা বাজেট লাইন। দেখো স্লোপ অফ দা বাজেট লাইন, বাজেট রেখার ঢাল। স্লোপ অফ দা বাজেট লাইন, বাজেট রেখার ঢাল। যে কোনো সময় স্লোপ, স্লোপ হচ্ছে কি? আমরা স্লোপ মানে tan থিটার ভ্যালু দেখি। স্লোপ মানে এখানে ধরো tan থিটা, tan থিটার ভ্যালু। tan এর ফর্মুলা কি ছিল? ছোটবেলায় করেছি ক্লাস 10 এ। কি ছিল? লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস বা হাইট বাই বেস, তাই তো? হাইট এখানে কি আছে? হাইট এখানে কত আছে? এটা পারপেন্ডিকুলার বাই বেস। বাংলায় লিখলে কি হবে? বাংলায় লিখলে হবে লম্ব বাই ভূমি। এটা কি ঢাল? কতটা ঢাল আছে? তো লম্ব বাই ভূমি আমরা যদি করি, লম্ব কি আসছে? লম্বর দিকে কি আসছে দেখো, m বাই py। ওপরেই লিখবো m বাই py, নিচে কি হবে? m বাই px। এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? m বাই py
ইনটু এই নিচের পোরশনটা উল্টে যাবে px বাই py, সরি px বাই m। তো m m কেটে যাবে, m m কেটে গিয়ে হবে px বাই py। বাজেট রেখার ঢাল হচ্ছে px বাই py। এই কোশ্চেনটা কে আমরা যদি অন্যভাবে, মানে এই বছর তো 11 এর পুরো এমসিকিউ আসছে, তো এদের এই জিনিসগুলো খুব জানতে হচ্ছিল। দুটো দামের অনুপাত, রেশিও অফ টু প্রাইস অফ টু গুডস ইজ দা স্লোপ অফ দ্য বাজেট লাইন। কি বললাম? দুটি দ্রব্যের দামের অনুপাতই হলো বাজেট রেখার ঢাল। লেখো দুটি দ্রব্যের দামের অনুপাত। এখানে লিখেছে তোমাদের যারা বাংলা লিখছো, বাংলাতে ওই দেখো ওই এই জায়গাটা লেখা আছে, মার্ক করো। এই জায়গাটা লেখা আছে, দেখো মার্ক করো, লেখো বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। ইংলিশে বললে আমরা কি বলছি? যা ratio of price of the two goods is the slope of the budget line। এবার দেখো, আচ্ছা হয়ে গেছে সবার। এইবার আমরা আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে শিফট অফ বাজেট লাইন। শিফট অফ বাজেট লাইনের, ঠিক আছে, শিফট অফ বাজেট লাইন নিয়ে আলোচনা করব। দেখো শিফট অফ বাজেট লাইন ইংলিশে লেখো, আর বাংলায় হচ্ছে বাজেট রেখার স্থান পরিবর্তন। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, সেটা হচ্ছে দেখো বাজেট লাইনটা আমাদের কেমন এসেছে। এদিকে y বা q2 আর এইদিকে হচ্ছে x বা q1। ঠিক আছে, বাজেট লাইনটা এসেছে আমাদের এইরকম। এইটার আমি একটা নাম দিলাম ab নাম দিলাম। এই কার্ভটা কি হয়েছে? বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে। যখন বাঁদিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন কি হচ্ছে? নিচের দিকে নামছে। if we go to left to right, then we have to see that this curve is downward slope। তাহলে কি হচ্ছে? বাজেট লাইন ডাউনওয়ার্ড স্লোপিং, বা বাংলাতে লিখলে নিম্নমুখী। বাঁদিক থেকে ডান দিকে, লেফট টু রাইট, বাঁদিক থেকে ডান দিকে নিম্নমুখী। তাই জন্য ঢালটা কি হয়েছে? মাইনাস px বাই py। মাইনাস px বাই py। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে ঢালটাকে ঋণাত্মক বা নেগেটিভ বোঝানোর জন্য। স্লোপটা নেগেটিভ, এই নিচের দিকে নামাটাকে বলা হয় স্লোপটা নেগেটিভ বা ঋণাত্মক ঢাল। এটাকে বোঝানোর জন্য মাইনাস দিয়ে ডিনোট করছি। আমি একটু আগে একটা অঙ্ক করেও দেখিয়েছি যে y ইজ ইকুয়াল টু আমাদের আসছিল m বাই py মাইনাস px বাই py ইনটু x। এই যে মাইনাসটা আসার জন্য, এই মাইনাসটা আসার জন্য আমাদের এইটা কি হয়ে যাচ্ছে? এটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ স্লোপ। আর কারণ সবাইকেই জিজ্ঞেস করছি, সবাই বলবে, ভেবে বলো যে এটা কেন নিম্নমুখী বা ডাউনওয়ার্ড স্লোপিং হয়? বাজেট লাইন কেন নিম্নমুখী বা ডাউনওয়ার্ড স্লোপিং হয়? why বাজেট লাইন ইজ ডাউনওয়ার্ড স্লোপিং? বলো। দেখো x y ছিল, আমরা x যখন 0 y কতগুলো কিনছিলাম? 10টা। আবার y যখন 0, আচ্ছা এখানে ধরো x কিনলাম, x যদি আমি 10টা কিনি, y কতগুলো কিনছিলাম? y 10টা, x 10টা কিনলে y কতগুলো কিনবো? আমাদের রিলেশন কি ছিল? m মানে ছিল 100, m মানে ছিল 100, px ছিল 5 আর py ছিল 10। তাহলে x যদি আমি 10টা কিনি, y কতগুলো কিনতে হবে? 5টা। আচ্ছা y 5টা। দেখো এই x যখন বাড়ছে y তখন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আবার যদি এটা 20 হয়ে যায় তখন এটা হয়ে যাবে 10। না, এটা কি হয়ে যাবে 0। আমরা দেখতে পাচ্ছি x যখন বাড়ছে y তখন কমছে। তো রিলেশনটা কেমন? রিলেশনটা নেগেটিভ রিলেশন বা ইনভার্স রিলেশন।
ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক, এক্স আর ওয়াই এর যে আমরা কিনছি কনজাম্পশন, সেটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ রিলেশন বা ব্যস্ত সম্পর্কে রয়েছে। এক্স আর ওয়াই, হয় এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে। একটা নরমাল একটা রিলেশন, যে নরমাল রিলেশন না, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন হওয়ার জন্য এটা নেগেটিভলি স্লোপ বা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। সবাই বুঝতে পেরেছো? এবার বলছে দুটি দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় ক্রেতার আয়ের পরিবর্তন হলে তাদের বাজেট রেখা স্থান পরিবর্তন হয়, কিন্তু বাজেট রেখার ঢাল একই থাকে। কারণ এখানে দুটি দ্রব্যের দাম স্থির। ব্যাপারটা বোঝো কি বলতে চাইছি। এখানে এটা এটা পুরোটা হয়ে গেছে, আমি মুছে দেবো। দেখ, এখানে বলছে যে ধরো 100 টাকা ছিল, 100 টাকা ছিল, px ছিল 5 ইনটু আমি নিলাম 20, না 20 না, ধরো ওই 6 নিলাম। আর কি ছিল, এটা ছিল 10 ইনটু 7, এটা আমাদের ছিল m, এটা ছিল px, এটা ছিল x প্লাস py ইনটু y। এরকম ভাবে আমরা সবকটাই নাম্বারগুলো লিখলাম। এবার বলছে যদি m ইনক্রিজ করে, আমরা ধরলাম m ইজ ইকুয়াল টু 200, 100 টাকা বেড়ে গেছে, কারণ ইনকাম 100 টাকা বেড়ে গেছে, হতেই পারে 100% ইনক্রিজ, কিন্তু px py সেম আছে, px py সেম আছে, তাহলে কি হবে? এবার ধরো আমি নিচ্ছি, তার মানে 100 ইজ ইকুয়াল 5 ইনটু 5 ইনটু ধরো আমি এটা 12 করলাম, প্লাস 10 ইনটু কত হবে, বলো, লিখে বলো। সরি সরি, আমি ভুল করেছি, এটা 200, এটা 200, 40, 200 হলে এটা আমাদের 40 হবে। সবাই বুঝতে পারছো যে আমি 5টা 5 সেমই আছে, 10টা সেম আছে, আমি এটাকেও 2 টাইমস বাড়ালাম, এটাকেও 2 টাইমস বাড়াতে, যদি আমার হয়ও, যদি আমি এটাকে এটা ধরো আমি নিলাম 20টা, এটাকে 20 করে দিই, ঠিক আছে, তাহলে এটা কত হবে? তাহলে 10 হচ্ছে। যাই হোক না কেন, যদি যদি px আর py আনচেঞ্জ থাকে, আনচেঞ্জ হয়, তাহলে স্লোপ will be same। কি বললাম? বাজেট রেখার ঢাল একই থাকবে। কি ঘটনা ঘটবে? ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে এইরকম ভাবে শিফট করবে, m ড্যাশ b ড্যাশ, budget line shift to rightward, budget line if এখানে m increases, if income increases, if income increases, তোমাদের বইতে লেখা আছে, দেখো যেই লাইনটা একটু আগেই দেখাচ্ছিল ঠিক পরের লাইনে লেখা আছে, মানে যেখানে নতুন জিনিসটা শুরু হচ্ছে সেখানে আছে, দেখো 1 নম্বরে যেটা দিয়েছে, যে 1 নম্বর আমাদের এখানে 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বরে আছে দ্রব্য দুটির দাম স্থির অবস্থায় ক্রেতার আয়ের পরিবর্তন, দাম স্থির আয় পরিবর্তন, আয়ের পরিবর্তন, প্রাইস কনস্ট্যান্ট, ইনকাম চেঞ্জ। যদি হয় তাহলে কি হবে, আমি এখানটা দেখিয়েছি,
এখানটাতে ইংলিশে যে লিখছো বাংলাটা লেখা আছে, তোমরা বই থেকে পুরোপুরি কপি করে ফেলো। ঢাল একই থাকবে কারণ দ্রব্য দুটির দাম স্থির, এই জায়গা পর্যন্ত লিখে ফেলো, বই থেকে লেখো। এবার আমি ইংলিশটা বলছি, if price is constant and income of the consumer increases, লিখবে increases, budget increases না লিখে income of the consumer changed is changed, তো ইনক্রিজ নাও করতে পারে, ডিক্রিজও করতে পারে, যাই হোক না কেন, changed, then budget line will shift, budget line will shift, but slope of the budget line will be same, but slope of the budget line will be same হয়েছে। এবার এক্সপ্লেনেশনে আসছি, দেখো আমরা অলরেডি অনেকটা এক্সপ্লেন করেছি, এইবার দেখো কেন স্লোপটা সেম থাকে। স্লোপটা সেম থাকার কারণ দেখো, স্লোপ মানে আমরা কি দেখেছিলাম -px/p1, তো এখানে সেম জিনিসই তো থাকছে, মাইনাস পি কি বলে 5/10, তাই না, -5/10ই তো আসছে, শুধুমাত্র ইন্টারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ইনকাম বাড়ে তাহলে কোন দিকে শিফট করবে, রাইট ওয়ান, আর যদি ইনকাম কমে তাহলে কোন দিকে শিফট করবে, লেফট ওয়ান। বুঝতে পারছো কি বলছি, আমরা স্লোপটা কিভাবে ডিনোট করছি, তাহলে এখানে এ বি প্যারালাল মানে সমান্তরাল, তার সঙ্গে এ ড্যাশ বি ড্যাশের সঙ্গে সমান্তরাল, এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশের সঙ্গে। ইনকাম আমার যতই বেড়ে যাক না কেন, যদি প্রাইস গুলো কনস্ট্যান্ট থাকে তাহলে আমার স্লোপ সেম থাকবে, কিন্তু কার্ভটা বা বাজেট লাইনটা কি হবে, শিফট করবে leftward or rightward. If income increases, budget line will shift to rightward, and if income decreases, budget line will shift to leftward. কি বললাম, যদি দাম স্থির থাকে, আমার ইনকাম যদি বাড়ে বা কমে তাহলে বাজেট রেখার স্থান পরিবর্তন হবে। যদি ইনকাম বাড়ে তাহলে ডান দিকে স্থান পরিবর্তন হবে, যদি ইনকাম কমে তাহলে বাঁ দিকে স্থান পরিবর্তন হবে। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? জুবিন বুঝতে পেরেছো? দেখো 200 টাকা হচ্ছে, 200 টাকা হচ্ছে, ইন্টারসেপশনটা কি হয়ে যাবে, ইন্টারসেপশন কি ছিল, a পি বাই a, এখন 200 বাই পি বাই মানে কত, পি বাইটা সেম ছিল, পি বাইটা কত, এখানে এসেছে 20, তার মানে এই জায়গাটাতে ও এ ড্যাশ, এই জায়গাটা কি হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে, এর উপর দিকে উঠে যাবে। আবার সেম ভাবে আমরা যদি px করি, মানে ভার্টিক্যাল ইন্টারসেপশনটা বের করার চেষ্টা করি, তাহলে 200 বাই 5 ইজ ইকুয়াল টু কি আসবে, 40, তার মানে এটা হয়ে যাবে ও বি ড্যাশ, এই জায়গাটা চলে আসবে এখান পর্যন্ত। কি হচ্ছে, এইটা বেড়ে যাচ্ছে, এই দিকেও বেড়ে যাচ্ছে, এই দিকেও বেড়ে যাচ্ছে, শিফটটা কোন দিকে শিফট হবে, ডান দিকে শিফট হবে। সেম ভাবে ইনকাম যদি কমে যায় বাঁ দিকে শিফট হবে। বুঝতে পেরেছো? নীল লোহিত, জুবিন, মানে নেক্সট দ্বিতীয় নম্বর বলছে ক্রেতার আয় এবং যে কোনো একটি দ্রব্যের দাম স্থির অবস্থায় অপর দ্রব্যের দামের পরিবর্তন। লেখো, দুটো ছবি দেওয়া উচিত ছিল, একটা ছবি দিয়েছে। ক্রেতার আয়, 2 নম্বর পয়েন্টটা তোমরা বই থেকে লিখছো। ক্রেতার আয় এবং যে কোনো একটি দ্রব্যের দাম স্থির অবস্থায় অপর দ্রব্যের দামের পরিবর্তন। ইংলিশে হবে the income of the consumer and change in
আরো একটা জিনিস হওয়া উচিত ছিল, দেয়নি। ইনকাম অফ দ্য কনজিউমার অ্যান্ড চেঞ্জ ইন, না, অ্যান্ড কি বলে, প্রাইস অফ ওয়ান গুড ইজ কনস্ট্যান্ট and change in other price of other good, change in price of other good. এরকমও লিখতে পারো, ইনকাম অফ দ্য buyer and the change in the price of other good when the price of the one good is constant. কি বলছে ব্যাপারটা বোঝো। আমাদের 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে ইনকামটা কনস্ট্যান্ট, ইনকাম কনস্ট্যান্ট, আয় স্থির। এই মাথায় নাই, মাথায় বার মানে কনস্ট্যান্ট, ঠিক আছে, স্থির। আর হচ্ছে ধরো পি এক্স টাকে ধরে নিলাম স্থির, এক্স দ্রব্যের দাম স্থির। আর বলেছে পি ওয়াই চেঞ্জ, ওয়াই দ্রব্যের দাম পরিবর্তনশীল, ভ্যারিয়েবলও লিখতে পারো ইংলিশে। এবার আমরা যদি আগেরটার মতোই করি, 100 আমাদের আগে কি ছিল, আগে ছিল m is equal to 100, px is equal to ছিল 5, py is equal to ছিল 10। এইবার এইটা তো কনস্ট্যান্ট, 100টা 100ই থাকবে, px টাও ঠিক আছে, y টা ধরো চেঞ্জ হয়ে গেল, py টা ধরো চেঞ্জ হয়ে গেল, py is equal to ধরো আমরা নিলাম 50, সুবিধা মতো নিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা। তো m is equal to px তো x ছিল প্লাস py into y ছিল, এখানে 100 হয়ে গেল। এইবার ধরো 5 into 10 যদি হয়, 10টা কেনার পরে কতগুলো থাকবে, 15, হ্যাঁ, y ধরো কিনলাম দুটো, তাহলে x কতগুলো কিনবো, y কিনেছি দুটো, x কতগুলো কিনবো বলো, y কিনেছি দুটো মানে 30 টাকা চলে গেছে, 100 থেকে 30 চলে গেছে, মানে আমার বাকি আছে কত, 70, 5 14 70, 14টা। আচ্ছা, আরো অনেকগুলো কম্বিনেশন সাজাবো। আমরা y কে 0 করি, y কে 0 করলে x কত হবে, যেমন ছিল 20 হবে, ঠিক তো, আগেও 20 ছিল তো, মানিশ লোহিত। এইবার কিন্তু এটা যদি 0 হয় তাহলে এটা কত হবে, 15, এটা একটু গন্ডগোল করেছি না, ডিভিশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 15 না নিয়ে একটু অন্য কোনো নাম্বার নিলে কি ভালো হতো, 20 নিলে ভালো হতো, ডিভিশন করতে সুবিধা হতো। এটাকে 20 করে দিন, তাহলে আমাদের ডিভিশন করতে সুবিধা হয়। 20 তাহলে এটা 40, আর এটা কত হবে বলো, তোমাদের একটু খাতায় কাটাকুটি হচ্ছে, এটা 40, দেখো এটা যদি 20 হয়, পি বাই যদি 20 হয়, আমি দুটো কিনছি, হ্যাঁ 12, এটা হয়ে গেল 12, কিন্তু এইটা সেম থাকছে, এটা সেম থাকছে,
আর এটা যদি 0 হয় তাহলে এটা কত হবে? 5 ইন্টু 0 প্লাস এটা 0 হয়ে গেল, এই পার্টটা তাহলে কত হবে? 20 ইন্টু 5, 20 ইন্টু 5, ব্যাস আর কিছু লাগবে না, এইটুকুই যথেষ্ট। এতটা বুঝতে পেরেছো? 15টা বোঝার কারণ হচ্ছে ডিভিশন করতে অসুবিধা হচ্ছিল, পয়েন্টে আসছিল, তোমরা বুঝতে পারবে না, তাই আমি চেঞ্জ করেছি। এবার ছবিটা আমাদের কেমন ছিল? আগের ছবিটা আমি একবার আনবো। এইদিকে হচ্ছে y আর এদিকে হচ্ছে x। আগের ছবিটা আমাদের এইরকম ছিল, a b এইরকম ছিল। এখানটা কত ছিল? ও এ। এইটা আমাদের ছিল m বাই py, আর এইটা আমাদের ছিল m বাই px। ও এ মানে কি ছিল? m বাই py, আর ও ডি মানে ছিল m বাই px। ভালো করে বোঝো, m py এখন কি হয়ে গেছে? 100 বাই এটা হয়ে গেছে 20 ইজ ইকুয়াল টু 5, কিন্তু এইটা 100 বাই 5 ইজ ইকুয়াল টু 20 হয়েছে। এটা যেমন 20 ছিল 20 থাকছে, তাই তো? কিন্তু এই দিকে কি হয়ে গেছে? এই দিকেরটা কি হয়ে গেছে? 5 হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? সবার বোঝা গেছে? তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে দেখো এরকম ভাবে। এইটা কত ছিল? এইটা ছিল আমাদের আগের, এটা কত ছিল বলো? আগের এটা 10 ছিল তো? 10টা কত ছিল বলো তো, আমার মনে পড়ছে না। কত ছিল আগেরটা? 10ই তো ছিল। হ্যাঁ 10ই ছিল। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে 10 ছিল, এখন এখন 5 হয়ে গেছে। তার মানে ছবিটা আমাদের এই রকম ভাবে শিফট হয়ে যাবে। এই পোরশনটা হয়ে যাবে কত? 5। বোঝা গেছে ছবিটা? এইদিকে 20 ছিল আর এইদিকে 10 ছিল। একশোটার বলছি। এইবার আমাদের কি হলো? তাহলে এই এখানে আমাদের কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হয়েছে? দেখো ভালো করে বোঝো, যেই প্রোডাক্টটা, যেই গুডটার বা যে দ্রব্যটার দাম কনস্ট্যান্ট আছে, তার ভার্টিক্যাল ইন্টারসেপশনটা সেম থাকবে। তার ইন্টারসেপশনটা, তার ছেদিতাংশ, সেই দ্রব্যে যেই অক্ষে মেজারমেন্ট হচ্ছে, যেই অ্যাক্সিসে মেজারমেন্ট হচ্ছে, সেখানে ছেদিতাংশ বা ইন্টারসেপশন অফ দিস ইন্টারসেপশন অফ দিস, কি বলবো, দিস অ্যাক্সিস উইল বি সেম। কি বলছি বুঝতে পেরেছো? যে এই অ্যাক্সিসের মেজারমেন্ট হচ্ছে, এই অ্যাক্সিসের ইন্টারসেপশন বা এই অ্যাক্সিসের ছেদিতাংশটা সেম থাকবে, কিন্তু কিন্তু যেইটার চেঞ্জ হয়েছে তার ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদিতাংশটা চেঞ্জ হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? তার মানে এখন কি হচ্ছে? এখন ব্যাপারটা কি হচ্ছে? এখানে কে চেঞ্জ হয়েছে? পি, পি ওয়াই, পি ওয়াই বেড়ে গেছে। পি ওয়াই বেড়ে যাওয়ার জন্য ওয়াই ডিফার না, কনজাম্পশন অফ ওয়াই কি হয়েছে? আগের তুলনায় কি হয়ে গেছে ভেবে বলো একটু। আগে 10টা ছিল, এখন 5টাই হয়ে গেছে। তার মানে কনজাম্পশন অফ ওয়াই বা ওয়াই দ্রব্যের ক্রয়, পারচেস, কনজাম্পশন না লিখে লিখতে পারো
কি হয়ে যাবে বলো? কনজাম্পশন অফ ওয়াই কি হয়ে যাবে বলো? বাকিরা কি বলছো? ওয়াই দ্রব্যটা কি করব, বেশি করে কিনবো না কম করে কিনবো? ডিক্রিজ করবে। সুদীপ বলেছে ডিক্রিজ করে, বাকিরা বুঝতে কি পেরেছো? কমবে। হুম, ওয়াই কমে যাবে। ঠিক আছে, সেম ভাবে যদি যদি এটা হতো যে ওয়াইটা যদি ডিক্রিজ করতো তাহলে কি হয়ে যেত? ওয়াই এর ওয়াই এর প্রাইসটা যদি ডিক্রিজ করতো তাহলে কনজাম্পশন অফ ওয়াই কি হয়ে যেত? ইনক্রিজ করতো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আরেকটা ছবি আঁকছি, তোমরা সেখানে আমাকে এক এক করে উত্তর দেবে কি হবে। এখানে কি হয়েছে বল, এই ছবিতে কি ঘটেছে বলবে, সুদীপ বলবে। আমি এই ছবিটা আরেকবার এক্সপ্লেইন করছি, বোঝো। এখানে কি হয়েছিল, এক্স এর প্রাইস চেঞ্জ হয়নি, ওয়াই এর প্রাইস ইনক্রিজ করেছে, তাই জন্য ওয়াই এর দিকে যতটা ইন্টারসেকশন ছিল তার থেকে নিচে নেমে গেছে। বোঝা গেছে? আগের ছবিটা আমি এক্সপ্লেন করলাম যে প্রাইস অফ এক্স গ্রুপের দাম স্থির ছিল, কিন্তু ওয়াই গ্রুপের দাম প্রাইস অফ ওয়াই ইনক্রিজ করেছিল, বা ওয়াই এর দাম বেড়ে গিয়েছিল। তাই জন্য কি ভিডিওটা দেখতে পাচ্ছ না? আমার কিন্তু এখানে ভালো নেট চলছে, তোমার কি নেটটা শেষ হয়ে এসেছে? হতে পারে, অনেকক্ষণের ক্লাস তো অলরেডি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার ওপরে ক্লাস হয়ে গেছে, যার জন্য হতে পারে নেটের প্রবলেম, তো মানে ফোনের নেটে একটু প্রবলেম হয়। তো দেখো, আচ্ছা যেটা বলছি সেটা বোঝো। কি বলছি বলবে, তুমিও বলবে উত্তরটা। যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছিল, সেম ছিল। কোনটা সেম ছিল? এক্স এর প্রাইসটা সেম ছিল, তাই এক্স এর এখানে কোনো চেঞ্জেস আসেনি। ওয়াই এর দাম বেড়ে গিয়েছিল, তাই ওয়াই এর দিক থেকে ইন্টারসেপশনটা নিচে নেমে গেছে। আমি এখানে একটা ছবি এঁকেছি, এ বি টা সেম, এখন নতুন এ বি ড্যাশ লাইন এঁকেছি। এখানে কি ঘটনা ঘটেছে বলো, এক এক করে বলবে। প্রথমে কে বলবে হাত তুলুন। এখানে আমাদেরকে কি বলতে হবে ভালো করে বোঝো। এখানে হচ্ছে ইনকাম কনস্ট্যান্ট, পিওয়াই কনস্ট্যান্ট, কিন্তু পিএক্স কি হয়েছে, এক্স গ্রুপের দাম কি হয়েছে ভালো করে দেখ। এক্স গ্রুপের ভোগটা কি হয়েছে, বেড়েছে না কমেছে? কনজাম্পশন অফ এক্স বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে এখানে কি হয়েছিল, ওয়াই ওয়াই এর এবং কমে গেছিল। কেন কমেছিল? ওয়াই এর দাম বেড়েছিল বলে, ওয়াই এর ভোগটা কমে গেছিল, বা কনজাম্পশন অফ ওয়াই ডিক্রিজ করেছিল। কেন? প্রাইস অফ দ্য ওয়াই ইনক্রিজ করেছিল বলে। এখানে তাহলে এক্স এর কনজাম্পশন বেড়ে গেছে, তাহলে রিজল্ট কি হবে? ম্যাম এক্স এর দাম কমে গেছে, এক্স এর দামটা কমে গেছে, পি এক্স টা কমে গেছে। বোঝা গেছে? নীল লোহিত বোঝা গেছে? আচ্ছা, এইবার মানিস আমি আরেকবার তোমার জন্য এক্সপ্লেইন করছি, বোঝো। এখানে বলছে যে এইটা কি হয়েছে, এখানে এই ছবিটা পর্যন্ত তুমি বুঝেছিলে তো? দেখো এখানে আমাদের হয়েছিল, এইটা কনস্ট্যান্ট ছিল,
px কনস্ট্যান্ট ছিল, তাই ভার্টিক্যাল ইন্টারসেকশন অফ হরাইজন্টাল অ্যাক্সিস কি ছিল, এই সরি ভার্টিক্যাল ইন্টারসেকশন না, হরাইজন্টাল ইন্টারসেকশনটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। মানিশ পরে দেখবে ভিডিও, আমি আর এক্সপ্লেইন করলাম না মানিশের জন্য। এবার দেখো এইটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে শিফট করছে। যদি যদি এরকম ঘটনা ঘটে, তোমাদের বইতে নেই, আমি 3 নম্বর কন্ডিশনটাও লিখবো, তোমাদের বইতে নেই 3 নম্বর কন্ডিশনটা আমি লিখবো। দেখ আমরা 3 নম্বর কন্ডিশন লিখবো, এম চেঞ্জ px also change, py also change, সব করে চেঞ্জ করছে কিন্তু সেম রেটে, at same rate, মানে একই হারে, একই হারে যদি সবকটা চেঞ্জ করে। কিরকম ভাবে, আমরা ধরলাম আমার ছিল 100 ছিল, a is equal to px into x plus py into y, এটা ছিল 5 into x plus py ছিল কত, py ছিল 10 into y, ঠিক আছে, এরকম ছিল আমাদের। এবার ধরো a হয়ে গেছে 200, px হয়ে গেছে 10 আর py হয়ে গেছে 20, তাহলে কার্ভের কি চেঞ্জ হবে? ভালো করে দেখো, ছবিটা আমাদের এরকম আছে, ছবিটা আমাদের আগে ছিল, এইদিকে ছিল y, এইদিকে ছিল x, তাই তো? এইবার ভালো করে বুঝবে, আমাদের এইটা ছিল a, এটা ছিল b, ও a আর ও b আমাদের বের করতে হবে। ও a কত ছিল, ও a আমাদের হয়েছিল n বাই py, মানে 10 is equal to 10, ও b is equal to হয়েছিল m বাই px is equal to 100 বাই 5 is equal to 20 হয়েছিল আগেরটা, তাই তো? এটা আমাদের আগে বেরিয়েছিল। এই কন্ডিশনে এবার এখানে কি বেরোবে, a বাই py করো, কত বেরোবে, 200 বাই 10 করলে কত হবে, এই 200 বাই 20 করলে কত হবে, 10, m বাই px 200 বাই 10 করলে কত হবে, 20, সেম বেরোচ্ছে, দুটো সেম বেরিয়েছে। হ্যাঁ কি না বলো? আনিশা বুঝতে পারোনি? আনিশা দেখো সেম জিনিস লিখেছি, এইটা আমরা এটা তো আগেই উপর আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমাদের কার্ভের কি কোনো শিফট হবে? হ্যাঁ, ছবিটাও সেম হবে, তোমাদের বইতে লিখে দিয়েছে দেখো যে 2.7.7 তার উপরে যেটা লেখা আছে সেখানটায় দেখবে লেখা আছে নিরপেক্ষ রেখা পদ্ধতি, না সরি, লেখা আছে যদি দুটি দ্রব্যের দাম ও ক্রেতার আয় একই দিকে একই হারে পরিবর্তিত হয়, মানে দুটোই বৃদ্ধি পেয়েছে, একই হারে যদি বৃদ্ধি পায় বা একই হারে যদি সবকটাই হ্রাস পায়, তাহলে বাজেট রেখা কোনো স্থান পরিবর্তন হবে না, বাজেট রেখা অপরিবর্তিত থাকবে। এই জায়গাটা মার্ক করে নাও এবং খাতায় লিখে নাও। এই ছিল আমাদের বাজেট রেখা। বাজেট রেখা নিয়ে আমি এক্সপ্লেইন করলাম বাজেট রেখার, বাজেট রেখা কাকে বলে, বাজেট রেখার স্লোপ, বাজেট রেখার স্থান পরিবর্তন, সবকিছু বাংলা ইংলিশ সবকিছু মিলেই বলেছি। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও
অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।